কোথাও দুটো দেশের মধ্যে একটা অভিন্ন কোনো সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যাটার ব্যাপারে বাংলাদেশেও যেটা আছে সেটা তার প্রভাব ভারতে পড়তে পারে, যে কারণে হয়তো দুদেশের গোয়েন্দাদের মধ্যে একটা মত বিনিময় হওয়াটা জরুরি। সেই কারণেই হচ্ছে। সম্পর্ক অন্য ক্ষেত্রে ভালো মন্দ ইত্যাদি সেটা পরের বিষয়। ব্রিক্স এর সম্মেলনে যদি তারেক রহমান আসেন, তিনি দ্বিপাক্ষিক সফরে আসছেন না। তৃতীয়ত, এটা তার তো রোটেশনাল প্রেসিডেন্ট, তিনি সামনের বারে তো অন্য কেউ প্রেসিডেন্ট হবে, তাই না? ভারতেরও ব্রিক্স এরও প্রেসিডেন্ট অন্য কেউ হবেন পরবর্তীকালে। তারা যদি পরবর্তী সময়ে দেখেন যে বিমস্টেক, একটা জিনিস ভাবা উচিত। কেন বলছি ভারতের, মানে কারণটা হচ্ছে এই, যে বিমস্টেকের তিনি সভাপতি, তিনি কিন্তু আরো বাকি 7টা দেশের সভাপতি, তিনি কিন্তু ভারতেরও সভাপতি। ফলে ভারত, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন কি? বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা কিন্তু চাইছেন মনে প্রাণে, কারণ তাদের ওপর চাপ অনেক কমে যায় যদি বাংলাদেশ সম্পর্কটা একটা স্বাভাবিক পথে যাত্রা শুরু করে। সেই জন্য তাদের অনেকের আগ্রহ আছে যে প্রধানমন্ত্রী সফর করুক। যেহেতু শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি যাবেনই ডিসেম্বর মাসে, ফলে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যেমন ভারত সরকারের একটা দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্বটা তারা শেখ হাসিনাকে ছেড়ে দিতে পারেন না। এরকম তারা নিশ্চয়ই কোনো ব্যাক চ্যানেলে, মানে বাংলাদেশ সরকারের সঙ্গে, দেখুন যেভাবে তিনি এসেছিলেন সেটা তো একটা আলাপ আলোচনার মাধ্যমে এসেছিলেন না। তিনি তো একা একা কোনো সিদ্ধান্ত নেন, কারণ বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টার, তার বিমান, তারা চেপে এসছেন। পরে তারা তো তার, মানে সেফ এক্সিট যেটাকে বলা হয়, সেফ এক্সিটের ব্যবস্থা করেছিলেন, তারাই করেছিলেন না। তা আজকের দিনে তাদেরকেই আবার যদি সেই আর কি সেফ, মানে গ্রহণ যদি বলেন, সেই গ্রহণ করা, তারপরে তার ওখানে কিভাবে বিচার হলো কি হলো না সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু তিনি যে ফিরতে চাইছেন, এক্ষেত্রে দেখুন শেখ হাসিনার মতো একজন নেত্রী, যিনি বিশ্বের সব থেকে বেশি সময়ের মহিলা প্রধানমন্ত্রী, তার জীবনের নিরাপত্তা সম্পর্কে কোনো অঘটন ঘটলে সেটা কিন্তু ভারতও তার দায় এড়াতে পারবে না, বাংলাদেশও পারবে না। ফলে এটা বাংলাদেশকে বোঝানোর হয়তো প্রয়োজন আছে। বাংলাদেশে একই দিনে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সাক্ষাৎ, এবং সেই একই দিনে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান পারাগ জৈনের সঙ্গেও তারেক রহমানের একটা সাক্ষাৎ হবার পর ভারতের সংবাদ মাধ্যমে এবং বাংলাদেশেও এ জল্পনা শুরু হয়েছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফটা কি অবশেষে গলতে শুরু করলো। কি ঘটলো যে বাংলাদেশে প্রধান গিয়ে উপস্থিত হলেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অবশেষে দীনেশ ত্রিবেদীর বৈঠকটা অনুষ্ঠিত হলো এবং তিনি বেরিয়ে এসে বললেন তারা সামনের দিকে তাকিয়ে আছেন ভারতের জনগণ এবং ভারতের প্রধানমন্ত্রী, এবং এখনো আশাবাদী যে বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভারত সফর করবেন। বাংলাদেশও বলছে তারা বিষয়টি এখনো বিবেচনা করছে, যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গত কয়েকদিন ধরে লিখেই যাচ্ছিল, শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো, মানবজমিন, যে ভারতে সফরে কিছুতেই সেপ্টেম্বরে যাচ্ছেন না তারেক রহমান। এই পরিস্থিতিতে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কি হঠাৎ ভালো দিকে মোড় নেওয়া শুরু করলো? তারেক রহমান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কি হাত বাড়ানো শুরু করেছেন? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে আমি স্বাগত জানাই। গৌতম লাহিড়ী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে মনে হচ্ছে কিনা যে সম্পর্কটা একটা বরফ গলতে শুরু করেছে? মানে প্রধান গিয়ে উপস্থিত হওয়ার বিষয়টা তো আসলে সিগনিফিকেন্ট না বলে কোনো উপায় নাই। দুদেশের মধ্যে নিশ্চয়ই সম্পর্কটা কার্যকর হয়ে উঠছে বলেই নিশ্চয়ই গোয়েন্দা প্রধান গিয়ে উপস্থিত হলেন। ধন্যবাদ। সঠিকই জল্পনা। তার কারণ হচ্ছে দীনেশ ত্রিবেদী তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং সেখানে যদিও আমাদের ডেপুটি হাই কমিশনার এবং মিশনের অন্য ব্যক্তিরাও ছিলেন, কিন্তু যেটা সবসময় কূটনীতিতে যেটা বলা হয় যে বডি ল্যাঙ্গুয়েজে খুব আন্তরিকতা এবং উষ্ণতা ইনফ্যাক্ট উভয়ের পক্ষ থেকেই ছিল আর কি। এবং দীনেশ ত্রিবেদী একটা চমৎকার শাল উপহার নিয়েও গিয়েছিলেন। ঠিক আমি দূর থেকে দেখে শাল মনে হচ্ছে,
কিন্তু বেশ একটা উচ্চ মানের কোনো একটা জিনিস। দীনেশ ত্রিবেদী নিজে খুব শৌখিন মানুষ, ফলে তিনি নিশ্চিতভাবে তার এ ব্যাপারে অনেক কিছু জানা আছে, জ্ঞান আছে। তিনি জানেন কোনটা ব্যতিক্রমী বা বিরল কোনো বস্তু যেটা তারেক রহমানকে দিলে তার একদম খুশি হবে। সুতরাং খুশি করার একটা তাগিদ তো ছিলই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার আগে দুদিনে যে জটিলতা, যে ধরনের মানে উষ্ণতার পরিবর্তে যে ধরনের শীতলতা এবং যে ধরনের একে অপরের বিরুদ্ধে কথা বলার মতো যে ধরনের একেবারে ভারত থেকে তো বলা হয়নি, বাংলাদেশ থেকেই বলা হয়েছিল, সেটা দেখে যেন মনে হয় একটু বরফ গলেছে। কিন্তু আমি যেটা শুনেছি সেটা হচ্ছে দীনেশ ত্রিবেদী কিন্তু পরে তারেক রহমানের সঙ্গে একান্তে কথা বলেছে। সেখানে কিন্তু ভারতের দূতাবাসের কেউ ছিলেন না, তবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন তারেক রহমানের সঙ্গে। এবং সেই একান্ত বৈঠকের বিষয়টাই হচ্ছে আসল বৈঠক। কিন্তু এই বৈঠকটার পরে আমরা দেখলাম দীনেশ ত্রিবেদী বেরিয়ে এসে যে বয়ান বাংলাদেশের সাংবাদিকদের কাছে দিলেন, তিনি বললেন অত্যন্ত ভালো ইতিবাচক আলাপ আলোচনা হয়েছে। আমার মনেই হয়নি যে আমি প্রথম তার সঙ্গে দেখা করছি, দেখে মনে হচ্ছে অনেক বহুকালের পুরানো পরিচিত, এরকম একটা তিনি কথা মন্তব্য করছিলেন। এবং সর্বশেষ এখানে তো অন্য প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেননি, শুধু একটাই প্রশ্ন করেছিলেন যে ব্রিক্স সম্মেলনে কি শেষ পর্যন্ত তারেক রহমান যাচ্ছেন। উনি কিন্তু যেতে যেতে, উনি আসলে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন, যেতে যেতে উনি বলছিলেন যে সবটাই খুব পজিটিভ হতে চলেছে। মানে ওই ব্রিক্সে যাওয়ার, সম্মেলনে যাওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেছেন এটা পজিটিভ, পজিটিভ কিছু ঘটতে চলেছে। এবং সেখান থেকে তিনি সরাসরি বিমানবন্দরে আসেন এবং এবারই তিনি কিন্তু, গতবার নয়, এবারই তিনি কিন্তু দিল্লি এসে পৌঁছেছেন। এবং দিল্লিতে এখনো আমি তার যোগাযোগ করে উঠতে পারিনি, বা কার কার সঙ্গে কথা বলছেন সেটাও আমি ঠিক জানি না। অবশ্যই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতেই পারেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলবেনই, স্বাভাবিক বিষয়। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে পরাগ জৈন, তিনিও কিন্তু, আমার মনে পড়ছে না যে র প্রধান সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এরকম, অন্তত জানি না। গত 2 বছরে তো নয়, আমি তার আগেও কিন্তু খুব একটা দেখিনি। এবং র প্রধান একা নয়, র প্রধানের সঙ্গে আরো 3 জন গেছেন। এই 3 জনের মধ্যে একজন অন্তত আছেন যিনি এসপিজি গ্রুপের দায়িত্বে, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বলতে বোঝায় যারা শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখে, আর কারণ। ফলে কোনো একটা বিষয়ে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো একটা আলোচনা, এবং এটা যেহেতু স্পর্শকাতর বিষয় এবং রয়ের মতো গোয়েন্দা সংস্থা আলোচনা করছে, তারা তো প্রেস কনফারেন্স করেন না। পরবর্তী ঘটনাবলী থেকে বোঝা যায়, আমাদের সন্দেহ যে বাংলাদেশ সম্পর্কে কোনো একটা ভারতীয় গোয়েন্দাদের কাছে কিছু বিস্ফোরক তথ্য হয়তো এসে পৌঁছেছে। সেই জন্য তারা সদল বলে গিয়ে সেটা প্রধানমন্ত্রীকে হয়তো জানাতে চেয়েছেন, এবং প্রধানমন্ত্রীর আচার আচরণ বা তারপরে কথাবার্তায়, অথবা তিনি যদি ভারতে আসতে পারেন তার সর্বোচ্চ তার নিরাপত্তার ব্যবস্থা দেওয়ার হয়তো গ্যারান্টিও দিয়েছেন তারা, কারণ তারাই একমাত্র গ্যারান্টি দিতে পারে। ফলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভারত সরকার অত্যন্ত উদ্গ্রীব যে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করুন ভারতে, অন্তত ব্রিক্স সম্মেলন উপলক্ষে। আপাতত এইটুকুই তবে বললাম। শেখ হাসিনা প্রসঙ্গে কিন্তু একটা শব্দ উচ্চারণ করেন নাই দীনেশ ত্রিবেদী। মানে গত কিছুদিন ধরে তো বাংলাদেশ 5ই আগস্টের সংবাদ সম্মেলনটা হওয়ার আগে থেকে তারপর পরেও আরো বেশি করে বাংলাদেশের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছিল। বাংলাদেশ যে ক্ষুব্ধ সেটা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীরা বলছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলল ফেসবুকে। তো সে বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই দীনেশ ত্রিবেদী। বেরিয়ে বললেন ভারতের জনগণ এবং ভারতের প্রধানমন্ত্রী মানে মানে সামনের দিকে তাকিয়ে আছে, মানে একটা লুকিং ফরওয়ার্ড। এবং সেটাতে মনে হলো কিনা যে ভারত আবারও ওই অবস্থানেই আছে, আসলে বাংলাদেশের ক্ষোভ রোষ না বুঝতে পারছে না, বরং ওই অবস্থানেই আছে যে শেখ হাসিনা একদিকে আর তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নটা আরেক দিকে। না দেখুন, দীনেশ ত্রিবেদী সেটা ঘটনা, শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা বলেননি। যেটুকু সংক্ষিপ্ত
মানে প্রশ্নোত্তর হওয়ার সুযোগ হয়েছিল, তাতে বাংলাদেশের সাংবাদিককেও শেখ হাসিনা প্রসঙ্গটা উত্থাপন করে। তাদের কাছে প্রায়োরিটি ছিল, অগ্রাধিকার ছিল যে তারেক রহমান যাবেন কি যাবেন না ভারতে, সেটাই। কিন্তু যেটা পরবর্তীকালে আমরা দেখলাম, পররাষ্ট্রমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছেন, তিনি সেখানে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা যে শেখ হাসিনা সম্পর্কে যে কথা বলেছি সেটা ভারত প্রথমে বোঝেন। আমরা আশা করছি যে এখন তারা বুঝবেন। খলিলুর রহমানের সঙ্গেও কিন্তু দীনেশ ত্রিবেদীর একান্ত বৈঠক হয়েছিল গতকাল, সেখানে আর কেউ ছিলেন, দীনেশ ত্রিবেদী এবং খলিলুর রহমান। ফলে এই একান্ত বৈঠকগুলোতে কি আলোচনা হচ্ছে আর বাইরে মিডিয়াকে কি বলছে তার মধ্যে অনেক ফারাক থেকে থাকে। শেখ হাসিনা প্রসঙ্গে তারা যেটা বলছেন যে তারা শেখ হাসিনা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অপমান করেছেন, তার একটা বিচার হয়েছে। কিন্তু আমরা জানি খুব ভালো রকম ভাবে সেই বিচার ব্যবস্থা নিয়ে ভারতের প্রশ্ন আছে অনেক, মানে ভারত সরকারের মধ্যেও অনেক প্রশ্ন আছে। দ্বিতীয়ত, দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এই শেখ হাসিনা কেন্দ্রিক করে তোলাটাও কিন্তু কোনো সঠিক কূটনৈতিক পদক্ষেপ নয় বলে আমরা মনে করি। যেমন হচ্ছে ধরুন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে বহু বিষয় আছে, তাই না? সেখানে সীমান্ত আছে, সেখানে পানি সমস্যা আছে, সেখানে বাণিজ্য সংক্রান্ত বিষয় আছে, এরকম 40-এর ওপরে একাধিক বাইল্যাটারাল মেকানিজম আছে। ফলে তার মধ্যে একটা নতুন তাদের যুক্ত হয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ। কিন্তু প্রত্যর্পণ সম্পর্কে নিয়ম তো ভারত সরকার কোনো নিয়ম পরিবর্তন করেছেন এরকম তো কিছু এখন আমরা জানি না। আগামীকাল যদি কোনো সাপ্তাহিক আমাদের যে ব্রিফিং হয়ে থাকে, সেই আজ পর্যন্ত এখনো কিছু জানায়নি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যতক্ষণ না জানাচ্ছে তখন আমি আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে চাইছি না, এই কারণে যে আমার মনে হয় যে শেখ হাসিনা প্রসঙ্গটা অবশ্যই থাকবে, কিন্তু সেটা বাংলাদেশ মনে করছেন যে এখানে শেখ হাসিনা তিনি যেটা গণমাধ্যমে সাক্ষাৎকারে যা যা বলেছিলেন, প্রেস কনফারেন্সে তারই তো পুনরুক্তি করেছেন। তিনি তো বলেননি তিনি তারেক রহমান সরকারকে উৎখাত করতে চান, তিনি তো বলেননি তিনি ফিরে গিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করবেন, বরং তিনি বলেছেন যে একটা রিকনসিলিয়েশনের প্রয়োজন আছে। বাংলাদেশের মানুষ এই সময় প্রচুর কষ্টে আছে, ফলে তাদের পাশে আমি দাঁড়াতে চাইছি। তিনি তো বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, ফলে তার তো একটা অধিকার আছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো। তিনি তো যেতে চাইছেন, সেক্ষেত্রে প্রত্যার্পণের বিষয়টা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই কারণে যে প্রত্যার্পণের তো প্রয়োজনই নেই, কারণ তিনি তো নিজেই যাচ্ছেন। এখন